স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আজ অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। যাত্রা হচ্ছে না মানিক মিয়া এভিনিউ অভিমুখে। আয়োজকরা বলছেন, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন। মার্চ ফর গাজা কর্মসূচির প্রস্তুতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন? সারা শহরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনি নিশ্চয়ই সোহরাওয়ার্দী উদ্যানে যাবার সময় দেখেছেন যে রাস্তায় প্রচুর চেক পয়েন্ট এবং গণজমায়েতের কি অবস্থা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে রাজধানীর এই সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু আসলে ঐক্যবদ্ধ থেকে নিজেদের সংহতি প্রকাশ করতেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছেন। আপনাকে একটু জানাতে চাই, আমি এখানে আসার আগে সড়ক পথে কিন্তু বেশ চেকপোস্ট দেখতে পেয়েছি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ কড়া নজরদারিতে রেখেছেন, যাতে এই গণজমায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। সেক্ষেত্রে কিন্তু তারা বেশ সজাগ রয়েছেন, বিশেষ করে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তা জোরদারের ব্যাপারে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটতে না পারে। আপনাকে এই পর্যায়ে একটু জানাতে চাই, মার্চ ফর গাজা যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে সেটির মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল ৩টায়। তখনই আসলে এখানে যে গণজমায়েতের যে আনুষ্ঠানিকতা রয়েছে, যে মূল পর্ব রয়েছে, সেটি আসলে এখানে শুরু হবে। তখনই ধারণা করা যাচ্ছে যে এই সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছেন, বিশাল যে মাঠ, এই মাঠটি কিন্তু একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হবে। তো এই পর্যায়ে একটু জানাতে চাই, এই মার্চ ফর গাজা যে কর্মসূচিটি রয়েছে সেটির সঙ্গে জামায়াতে ইসলাম সহ এনসিপি, এবি পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু একাত্মতা জানিয়েছেন, এবং সেসব দলগুলোর শীর্ষ যে নেতারা রয়েছেন তারা কিন্তু এই গণজমায়েতে যে আজকে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা আসবেন এবং অংশ নিয়ে তারা গাজার পক্ষে, গাজার যে নিপীড়িত যে মুসলিমরা রয়েছেন তাদের পক্ষে সংহতি জানিয়ে এখান থেকেই তারা তাদের হয়তো বা পরবর্তী কোনো কর্মসূচি থাকলে সেটিও ঘোষণা করবেন। তো উর্মি, দেখতেই পাচ্ছেন আপনি নিশ্চয়ই, ফিলিস্তিনের পতাকা হাতেই কিন্তু এখানকার যে ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তারা কিন্তু সংহতি এখন থেকেই জানানো শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা যে মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হলেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে যে মাঠটি রয়েছে এই মাঠটি একেবারেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে কামরুল। দেশের ৯৬,০০০ মানুষের জন্য বিচারকের সংখ্যা মাত্র একজন, আর মামলা জটের সংখ্যা ৪৫ লাখের বেশি। উদ্বেগজনক এমন পরিসংখ্যান দিয়ে আইনজীবীরা বলছেন, বিচারকের সংখ্যা না বাড়ালে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো যাবে না। সংকট উত্তরণে ই জুডিশিয়ারির পাশাপাশি বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তারা। মিজান আহমেদের প্রতিবেদন। রেকর্ড রুমে বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস, এভাবেই ফাইল চাপা হয়ে থাকে বছরের পর বছর। আর ধুলোপড়া ফাইলগুলোতে যেন লুকিয়ে আছে বিচার চাইতে আসা মানুষের ভোগান্তির করুণ কাহিনী। প্রজন্ম থেকে প্রজন্ম মামলার এই অনিশ্চিত গন্তব্যের শেষ কোথায় কেউ জানে না। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে আদালতে মামলা জট বেড়েছে ২,১৭,০০০ এর মধ্যে শেষ ৬ মাসে বেড়েছে ১,৩৫,৬৪১টি। দেশের সব আদালতে বর্তমানে মামলার সংখ্যা ৪৫,১৬,৬০৩টি। মামলা বাড়ার তথ্য অনুযায়ী এ হার গত এক যুগে সর্বোচ্চ। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩১,১২০টি। উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৮৯,৬৫১টি।
আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮,৯৫,৮৩২টি। তথ্য অনুযায়ী মামলার এই পাহাড় ডিঙাতে উচ্চ আদালতে বর্তমানে ৯৯ জন বিচারপতি রয়েছেন। অন্যদিকে অধস্তন আদালতে কর্মরত বিচারকের সংখ্যা ২,১৪৯ জন। এমন বাস্তবতায় মামলা জট নিরসনে দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মত দেন আইনজীবী। যে পরিমাণ মামলার জট নিম্ন আদালতে উচ্চ আদালতে আছে আর যে পরিমাণ বিচারক আমাদের আছে, এরা যদি ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনও কাজ করে তবুও এই মামলার জট শেষ পর্যন্ত কমাতে পারবে না। একজনের ঘাড়ে ৯৬,০০০ মানুষের বিচারে সকল কমপ্লেন পড়ে। এটি মানবিকভাবে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের মতে বিচার বিভাগীয় উন্নয়নের প্রয়োজন উপযুক্ত বরাদ্দ। ভুয়া মামলা করার উপদেশ দিলে লাইসেন্স যায় ব্যারিস্টার সলিসিটরের। আমাদের বার কাউন্সিল এই ধরনের কোনো পদক্ষেপ এই যাবৎ নিয়েছেন কিনা আমি জানি না। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 47% টোটাল বাজেটে ব্যয় হয়, আইন আদালতের জন্য ব্যয় হয় 0.34%। বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে ই জুডিশিয়ারির গুরুত্ব তুলে ধরেন তারা। অ্যানালগ সিস্টেমে আমরা চালাচ্ছি, ডিজিটালে যায়নি। যদি ডিজিটালে যাওয়া হয় 50% কমে যাবে। যদি কোনো পক্ষ অ্যাডজন করে সে কস্ট দিতে হবে দুই পক্ষকে। কস্ট যদি ইম্পোজ করা হয় তাহলে মামলার জট কত দ্রুত কমবে। অর্থাৎ আমরা যতই চিৎকার করি, এই ব্যারোমিটারগুলো নির্ধারণ না করে ব্যারোমিটারগুলোর উপর অ্যাড্রেস যদি না করা হয় তাহলে মামলার জট কমবে না। যার যে লাইনে এক্সপার্টিস আছে তাকে সেই লাইনে বিচার করার ক্ষমতা দেওয়া উচিত। ই জুডিশিয়াল মেকানিজমটাকে এস্টাবলিশ করা যেন ম্যানেজমেন্টটা ঠিক হয়। অতি দ্রুত নিম্ন আদালতের সচিবালয় প্রতিষ্ঠা করে দেওয়া উচিত, বিচার বিভাগীয় সচিবালয় আলাদা করে দেওয়া উচিত, যেন তারা নিজেরাই নিজেদের ম্যান পাওয়ার প্ল্যান করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গতিশীলতা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে গ্রহণ করা উচিত বলেও মত দেন আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপে ৯০ দিন স্থগিত করায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তবে উদ্বেগ থেকেই গেছে। তারা বলছেন এই বিরতি প্রস্তুতির জন্য সময় দিচ্ছে। তবে এই শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে ৯০ দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটা কার্যকরভাবে দর কষাকষি করতে পারবে তার উপর। যুক্তরাষ্ট্রের আমদানি করা $১০৫ বিলিয়ন পোশাক বাজারের ৯.৩% বাংলাদেশের দখলে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $৭.২ বিলিয়ন পোশাক রপ্তানি করে। রপ্তানিকারকরা বলছেন, ট্রাম্প ঘোষিত শুল্ক ৯০ দিন পর কার্যকর হলে বাংলাদেশের $২৪ বিলিয়ন পোশাক শিল্প সংকটে পড়বে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারকদের ৫২% পর্যন্ত শুল্ক গুনতে হবে। এতে সবচেয়ে বেশি সংকটে পড়বে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। আমাদের সংকটটা হলো যে যদি ট্যারিফ আসলে সত্যিকারে যদি এটা সুষ্ঠু সমাধান না হয়, তাহলে তো এই সেক্টর আসলে ডে বাই ডে আসলে এটা খারাপ অবস্থার দিকে যাবে। এরকম একটা মার্কেট যদি আমরা হারাই, তাহলে এই ধাক্কা তো আমাদের ছোট বড় মাঝারি শিল্পের সবার কাঁধে আসবে। এজন্য যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানো, দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরামর্শও রপ্তানিকারকদের। যে কোনো মূল্যেই হোক আমাদেরকে এই ট্যারিফটাকে 10% কিংবা তার কাছাকাছি ধরে রাখতে হবে। সেটি করতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে, ডেফিসিটটা কমাতে হবে, কিংবা এটার একটা রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে। ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশের মেধাস্বত্ব রাইট উইচ ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, অ্যান্ড বাংলাদেশের লেবার, এই তিনটি জিনিসও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। চীনা পণ্যে মার্কিন শুল্ক বহাল থাকায় দেশটি ইউরোপের বাজারে সস্তা কাপড় রপ্তানি বাড়ালে সেখানেও বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আরও সংকটের আশঙ্কা শিল্প উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বৈশাখী উৎসবে রঙিন হয়ে উঠেছে পাহাড়। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ভোর থেকে রাঙামাটির রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে ঢল নামে নারী পুরুষের। ফুল পিজুতে পুরনো গ্লানি মুছে নতুন বছরের জন্য মঙ্গল, সুখ, সমৃদ্ধি কামনা করা হয়। বর্ষবরণকে কেন্দ্র করে চলছে ৩ দিনের অনুষ্ঠান। এদিকে বান্দরবানেও শুরু হয়েছে ৩ দিনের বিজু উৎসব। ভোরে নদীতে ফুল ভাসানোর সময় উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। সবাই আনন্দভাবে মিলিত হয়ে একসাথে আমরা পুরাতন বছরকে বিদায় দিব, যে আগামী বছর যাতে আমরা আরো ভালোভাবে থাকতে পারি। পাচনতন তৈরি করে পরিবারের সাথে এবং মেহমানদের দাওয়াত দিয়ে খেয়ে থাকি। বছরে একবার করে আসে তো এই পহেলা বর্ষা, আর সবার মনে আনন্দ চলে আসে।
উৎসবের রং লেগেছে রাঙামাটিতে, নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুল বিজু। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, উৎসবের খবর জানাবেন। নিশ্চয়ই রঙিন হয়ে উঠেছে পাহাড়। যেমনটি বলছিলেন, আসলে উৎসবের রঙে রঙিন হয়েছে পাহাড় এবং এই উৎসবের রং কিন্তু ছড়িয়েছে পুরো জেলা জুড়ে। আজকে সকাল থেকে ফুল ভাসানোকে কেন্দ্র করে কাপ্তাই হ্রদের এবং যে জায়গাতে পানি আছে সেই জায়গাগুলোতে কিন্তু এখানকার যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে তারা তাদের বিভিন্ন তরুণ তরুণীরা এখানে এসে ফুল ভাসাচ্ছে এবং এই ফুল ভাসানোর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে কাপ্তাই হ্রদের যে নীল জলরাশি সেটিও কিন্তু রঙিন হয়েছে নানা রকমের ফুলে। আমরা দেখেছি যে সকাল থেকে ভোরের পর থেকেই কিন্তু এখানে ব্যাপক সংখ্যক তরুণ তরুণী নানা বয়সী তারা কিন্তু এখানে এসে ভিড় করছে এবং সেখানে ফুল দিচ্ছে। যদিও বা এখন বেলা বেড়েছে, তারপরেও আমরা কিন্তু উল্লেখযোগ্য হারে মানুষজন কিন্তু দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত কিন্তু অনেকে আসছেন ফুল ভাসাতে। এখানে যে একটি কথা বলে রাখা ভালো যে সেটি হচ্ছে যে আজকে ফুল বিজু, আগামীকাল মূল বিজু এবং তার পরের দিনটি হচ্ছে বর্ষা বরণ। মূলত আজকে যে ফুলটি ভাসানো হয় এই ফুল ভাসানোর পিছনে যে উদ্দেশ্য, তারা পুরনো বছরের যে জরা ব্যাধি গ্লানি আছে সেগুলো যাতে ধুয়ে মুছে এবং একটি নতুন দিনের সূচনা হয়, তার জন্যই মূলত গঙ্গা দেবীর উদ্দেশ্যে এই ফুল ভাসানো উৎসবটি তারা পালন করছে। এবং এই ফুল ভাসানোকে কেন্দ্র করে কিন্তু পুরো রাঙামাটি জেলায় কিন্তু উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই নানা বয়সী মানুষজন এই ফুল ভাসাচ্ছে। আজকের এই ফুল বিজুতে তারা মূলত এখান থেকে ফুল ভাসিয়ে যাওয়ার পরে তারা বাড়িতে যাবে এবং বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে স্নান বা গোসল করাবে এবং একই সাথে সালাম করবে এবং তাদের আশীর্বাদ কামনা করবে, তারা যাতে আগামী দিনগুলো ভালো থাকতে পারে সে ধরনের তারা আশীর্বাদ করবে, মানে প্রার্থনা করবে। এবং একই সাথে আগামীকাল হচ্ছে মূল বিজু, যেখানে একজন আরেকজনের পরিবারে বেড়াতে যাবে এবং তারা একে অপরকে আপ্যায়ন করবে। সারা দিন ব্যাপী একটি হৈ হুল্লোড় করে তারা এই দিনটি পালন করবে। এবং এখানে মূল বিজুতে যেটি যেটি আকর্ষণ সবার মাঝেই থাকে যে সেটি হচ্ছে পাজন, যেটি 30 থেকে 40টিরও বেশি সবজির দিয়ে মূলত এই পাজনটি তৈরি করা হয় এবং সেই পাজন দিয়েই মূলত তারা আপ্যায়ন করা হয়। মূলত সকল দেশের সকল নাগরিকের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনায় আজকে এই কাপ্তাইয়ের নীল জলে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করছেন এখানকার আদিবাসী তরুণ তরুণীরা। এই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সৈকত রঞ্জন চৌধুরী। বাগেরহাটে প্রায় 650 বছরের পুরনো ঐতিহাসিক হজরত খানজাহান আলী রহমতুল্লাহ তাল্লাহর মাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী মেলা। মাজার এলাকায় জড়ো হচ্ছেন দূর দূরান্তের ভক্ত আশেকানরা। বিশৃঙ্খলা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে খানজাহান রহমতুল্লাহ আলাইহি মাজারে শুরু হয় এই মেলা। মেলা উপলক্ষে সকাল থেকে মাদারীপুর, খুলনা, বরিশাল, নরসিংদী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির ভক্ত আশেকানরা। 3 দিন ব্যাপী মেলা আজকে থেকে শুরু হয়েছে। আমরা সেই মেলার জন্য আমার বান্ধবী, আমি, তারপর আমার নানু আর আমার ভাই, আমরা যে 4 জন মিলে ঘুরতে আসছি। আমরা প্রতি বছর এই জায়গায় মেলায় আসি কারণ এটা আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা। 1400 খ্রিস্টাব্দে হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি পুণ্যভূমি বাগেরহাটে আসেন। 500 বছর ধরে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয় মাজারে। দেশের বিভিন্ন স্থান এবং বিদেশ থেকে লোক আসে। রবিবার সন্ধ্যা পর্যন্ত মোটামুটি, তারপরেও লোকজন থাকবে। মূলত এই 3 দিনই মূলত লক্ষ লক্ষ লোক থাকবে। মেলার পাশাপাশি এখানে চলে ধর্মীয় অনুষ্ঠানও। ডিভিসি নিউজ ডেস্ক। পর্যাপ্ত পানির অভাব ও অবৈধ দখল দূষণে স্বাভাবিক নাব্য হারিয়ে মরা খালে পরিণত হয়েছে পঞ্চগড়ের ছোট বড় 50টি নদী। এতে হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। কয়েক বছর আগে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে 5টি নদী ও একটি খাল খননে মেলেনি সুফল। এ অবস্থায় নতুন করে নদী খননের পরিকল্পনায় পানি উন্নয়ন বোর্ড। একসময়ের খরস্রোতা নদী এখন মরা খাল। নদীর চরে স্থানীয়রা চাষ করছেন ধান সহ নানা শাকসবজি। এই হাল সীমান্ত জেলা পঞ্চগড়ের ছোট বড় প্রায় 50টি নদীর। পানির স্তর নিচে নামার পাশাপাশি স্বাভাবিক প্রবাহ কমে আসায় করতোয়া, তালমা, মহানন্দা সহ সবকটি নদী শুকিয়ে এখন খালে পরিণত হয়েছে। পানি স্বল্পতার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে নদী নির্ভর কৃষক ও শ্রমিকদের। মারা যাচ্ছে মাছ সহ জলজ প্রাণী।
2019 সালে জেলার 5টি নদী ও একটি খাল পুনঃখননের কাজ হয়, কিন্তু তাতে মেলেনি সুফল। এখন বোরো ধানের চাষ হচ্ছে নদীর বিস্তীর্ণ চরে। দিনে দিনে এইটার পানিটা শুকায় গেছে, এখন এমন হয়ে গেছে মানুষজন চাষাবাদ করতেছে। চাষাবাদ করার ফলে মনে করেন এই টাঙ্গর নদীর নামটা একেবারে হারিয়ে গেছে। মাছ টাছ মারে আমি আগে খুব সুন্দরভাবে চলছি, কিন্তু এখন মাছ পাওয়া যায় না, নাই নদীতে পানিই নেই। নদীতে এই যে ডেলেজার দিয়ে মিশিয়ে মূলত ডিলেজার দিয়ে বালুগুলো নদীটা খনন করার পরে আমরা নদীতে কোনো পাথর পাই না। এখন দখল, দূষণ ও পানির স্তর নেমে যাওয়ায় বিলীন হচ্ছে নদী। নদীর যে প্রাণীজ সম্পদ আছে, মাছ অন্যান্য প্রাণী, এগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এতে জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন হবে এবং উক্ত অঞ্চলে মরুময় অঞ্চলের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। এতে ওই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা যেতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, উজান থেকে আসা পলির কারণে ভরাট হচ্ছে এসব নদী। নতুন করে খননের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা করার জন্য এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি। এই স্টাডি প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার নদী সমূহকে খননের আওতায় নিয়ে আসা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2022-23 অর্থ বছরে 96,88,550 টাকা ব্যয়ে পুনঃখনন করা হয় জেলার 178.50 কিলোমিটার নদী। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনায় বন্যারক্ষা বাঁধে মাটির পরিবর্তে ব্যবহার হচ্ছে বালু। বারোহাট্টা উপজেলায় জীবন রক্ষা নির্মাণাধীন বাঁধে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। বৃষ্টি হলেই বাঁধটি ধসের আশঙ্কা স্থানীয়দের। প্রতিকারে চান প্রশাসনিক ব্যবস্থা। অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বন্যা থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষায় রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া থেকে দুধকোড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার অংশে মাটির বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয় 6,72,00,000 টাকা। সারোয়ার বেলার জেবি ও প্রীতম এন্টারপ্রাইজ হেলালুদ্দিন জেবি নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। কিন্তু বাঁধ নির্মাণে কোনো নিয়মনীতি মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। তারা বলতেছে যে আমরা মাটি পাই না, কি করবো, আমরা বালু দিয়ে কাজ করেছি। 40% বালু দিতে আছি আর ওই 60% মাটি দিতে আছি। এই বাঁধটা পুরাটাই বালি দিয়ে করানো হয়েছে, বালি নিচে দিয়ে উপরের মধ্যে 2-3 ইঞ্চি মাটি। তবে ঠিকাদার সংশ্লিষ্টদের দাবি, নিয়ম মেনেই বাঁধে বালু ব্যবহার করছেন তারা। মাটির উর্বরতায় আছে 80% আর বালু আছে 10%। 10% তো বালু আসতেই পারে ওর সাথে। এ বিষয়ে ঠিকাদারকে নোটিশ দেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। স্পেসিফিকেশন আছে, সে অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হয় সেটা আমরা অবশ্যই রিকভারি করবো এবং তাকে ঠিকাদারকে আমরা শোকজ করবো। আমরা অলরেডি ঠিকাদারকে শোকজও করেছি, তার জবাবের অপেক্ষায় রয়েছি আমরা। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জীবন রক্ষা বাঁধ যাতে কোনোভাবে কোনো ত্রুটি না হয় সেই বিষয়টা আমরা দেখব। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে আমি আজকেই কথা বলবো, পানি উন্নয়ন বোর্ডের যিনি এটি তত্ত্বাবধান করেন। বারহাট্টা উপজেলার 7টি ইউনিয়নের লক্ষাধিক কৃষকের ফসল রক্ষায় বাঁধটির কাজ সঠিকভাবে করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।